নমস্কার, ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি। এই ভিডিও যখন করছি তখন প্রায় ৩৬ ঘন্টা হয়ে গেছে অপারেশন সিঁদুরে পাকিস্তান নাস্তানাবুদ হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি ঘটনার ৬ মে রাত পেরিয়ে ৬ মে মধ্যরাতের পর ৭ মে শুরু হতে না হতে রাত ১টা থেকে ১:২৫ পর্যন্ত ভারত যে হামলা চালিয়েছে পাকিস্তানে অবস্থিত পাকিস্তানের মূল ভূখণ্ডে এবং পাক অধিকৃত কাশ্মীর, এই দুই জায়গায় মোট ৯টি সন্ত্রাসী ঘাঁটি আক্রমণ করে নাস্তানাবুদ করে দিয়েছিল পাকিস্তানকে ভারত। এবং তারপরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি গর্জন করেছিলেন, ছাড়ব না, উপযুক্ত শিক্ষা পাবে ভারত। পাকিস্তানের জিও টিভি প্রচার করেছে খাজা আসিফ সাহেবের সেই হুঙ্কার। কি বলেছিলেন খাজা আসিফ? তিনি বলেছেন, উই উইল রেসপন্ড উইথ ফুল ফোর্স, উই উইল পে অফ দিস ডেট ইন দ্য ম্যানার সাচ ডেট ইজ পেড। অর্থাৎ আমরা সর্বশক্তি নিয়ে আমরা এর ঝাঁপিয়ে পড়ব এবং ভারত যা দিয়েছে আমাদের আমরা সেটা সুদ সমেত শোধ করে দেব, এই বলেছিলেন। শুধু এই নয়, আরো বলেছিলেন যে বেশিক্ষণ সময় আমরা নেব না, খুব তাড়াতাড়ি মিটিয়ে দেব পাওনা। ৩৬ ঘন্টা কেটেছে, পাওনা মেটাবার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। অবশ্য ৩৬ ঘন্টা যে খুব বেশি সময় তা তো নয়। ভারতও তো পহেলগাঁওর বদলা নিতে 14 দিন সময় নিয়েছে, নিজেদের তৈরি করেছে। পাকিস্তান 14 দিন এরপরে যদি নেয় সেটাও নিতেই পারে বটে, তবে নেবে কি? নেবে না। বিশেষজ্ঞদের মতে ভারতের বিশেষজ্ঞ নয়, দুনিয়ার বিশেষজ্ঞ, যাদের মধ্যে পাকিস্তানের বিশেষজ্ঞরাও আছে। পাকিস্তানের বিভিন্ন চ্যানেল খুললে সেখানে যে আলোচনা হচ্ছে সেই আলোচনা শুনলেই বোঝা যাবে যে পাকিস্তানের বিশেষজ্ঞরাও তারাও বা কি ভাবছেন এই পাকিস্তানের পাল্টা বদলা নেয়ার ব্যাপারটা নিয়ে। তারাও বলছেন পাকিস্তান কিছুই করবে না, শুধু একটু গর্জন করবে। এই যা, সে গর্জন তো করতেই হয়, কারণ নইলে দেশের মানুষ কি বলবে। কেন কিছু করবে না পাকিস্তান? কেন? তার বড় কারণ হলো ভারত আক্রমণ করেছে পাকিস্তানের সন্ত্রাসীদের ঘাঁটি। তার বড় প্রমাণ দিয়েছেন স্বয়ং পাকিস্তান, অস্বীকার করছে, কিন্তু প্রমাণ সন্ত্রাসীদের ঘাঁটি যে ওই জায়গাগুলোতে ছিল সেই প্রমাণ তো স্বয়ং দিয়েছেন আমাদের ওই জৈশে মোহাম্মদ, যে তিনি জৈশে মোহাম্মদের প্রধান মাসুদ আজাহার, তিনি দিয়েছেন। মনে পড়ছে কেন বলছে কথাটা? শুনুন, ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাকিস্তানের ১০০ কিলোমিটার ভেতরে বাহাওয়ালপুরে মার্কাজ সুবহানাল্লাহ, সেই মার্কাজ সুবহানাল্লাহর সেখানে আছে কি জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার। সেখানে জ্ঞাতি গোষ্ঠী নিয়ে থাকেন এই জৈশের প্রধান মাসুদ আজাহার। পরশু রাতে ভারতের আক্রমণে গুঁড়িয়ে গেছে জায়গাটা, মারা গেছেন মাসুদের পরিবারের 10 জন, তার নিকট আত্মীয়রা। এ খবর দিয়েছেন কে? ভারতের কোনো সংবাদ মাধ্যম দেয়নি এসব খবর। এ খবর দিয়েছেন স্বয়ং মাসুদ আজাহার। ইন্টারন্যাশনাল মিডিয়া দিয়েছে তার কান্নার ছবি। তিনি কাঁদছেন, কাঁদতে কাঁদতে নিজের মুখে আল্লাহর কাছে কি সব বলছেন, এবং সেখানে তিনি শুনিয়েছেন পরিবারের 10 জন আল্লাহর কাছে যে পৌঁছে গেছে সেই কথা। সেই সঙ্গে প্রচার হয়েছে তার আক্ষেপ, হায় হায় ওরা চলে গেল মহান আল্লাহর কাছে, আর আমি কেন যেতে পারলাম না। অবশ্য তিনি নিশ্চিন্ত থাকতে পারেন, তিনিও খুব শিগগির চলে যাবেন। কারণ ওই যে নরেন্দ্র মোদী তার একটা দল তৈরি করে নিয়েছেন না, তারা আবার বদলা নেওয়ার ব্যাপারে কিন্তু ওস্তাদ। এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, অজিত ডোভাল, এস জয়শঙ্কর, এ তো কয়েকটা নাম। পুরো মন্ত্রিসভা তার পাশে যারা আছেন তারা সবাই ওই যে পাপীকে কখনো ক্ষমা নয়, পাপীকে তার পাপের শাস্তি দিতে হবে। সুতরাং মাসুদ আজাহার তিনি নিশ্চিন্ত থাকতে পারেন যে খুব বেশি দেরি হবে না, তাকেও ওই
আল্লাহর কাছে পাঠিয়ে দেবেন, তার যেখানে তার আত্মীয়রা চলে গেছেন সেখানে তিনিও পৌঁছাবেন। যে কথা বলছিলাম, তো ভারত আক্রমণ চালিয়েছে কোথায়? সন্ত্রাসী বা টেররিস্টদের ঘাঁটিতে, এবং এই ঘাঁটিগুলো বিশ্বের মোটামুটি প্রচারিত। এদের অনেকেই মানে তাদের এগেনস্টে স্যাংশনও জারি হয়েছে এবং সবাই জানে, পৃথিবীর অন্য দেশগুলো জানে, ভারত জানিয়েও দিয়েছে। তো এই যে কিন্তু জাতিসংঘের আইনে কি আছে জানেন? এই যে পাকিস্তানে গিয়ে ভারত এই আক্রমণ চালালো সন্ত্রাসীদের ঘাঁটিতে, এটার মান্যতা আছে জাতিসংঘের আইনে। সেখানে বলা আছে যে সন্ত্রাসীদের ঘাঁটি গুড়িয়ে দেওয়ার জন্যে একটা দেশ ভারত তারা ব্যবস্থা নিতে পারে, সেখানে হামলা করতে পারে। কিন্তু ভারতে তো কোনো সন্ত্রাসী ঘাঁটি নেই, সেখানে তাহলে কি করে হামলা করবে পাকিস্তান? আর অন্য জায়গায় হামলা চালালে যুদ্ধ তো আর সীমিত যুদ্ধ থাকবে না। অন্য জায়গায় হামলা চালালে ভারতও তখন ওই সন্ত্রাসী ঘাঁটি ছাড়িয়ে অন্য জায়গায় আক্রমণ করবে। তখন এই যুদ্ধ আর সীমিত যুদ্ধ থাকবে না, এটা হবে পুরোপুরি যুদ্ধ। এই ঝুঁকি পাকিস্তান নেবে না, নেওয়া সম্ভব নয় বলে, কোনো দয়ায় নয়, নেওয়া সম্ভব নয় বলে। কারণ পাল্টা দেওয়ার পথে না যাওয়ার বড় কারণ পাকিস্তানের গোল্লায় যাওয়া অর্থনীতি, গোল্লায় চলে গেছে অর্থনীতি। ধার করে সংসার চলছে, ভিক্ষে চেয়ে, ভিক্ষে নিয়ে সংসার চলছে। যুদ্ধের টাকা কই? যুদ্ধ করতে গেলে টাকা লাগে, কোমরের জোর না থাকলে যুদ্ধ করা যায় না। পেট্রোল, যুদ্ধের জন্য যে পেট্রোল ডিজেল লাগবে সেটা কিনতে গিয়ে এখন পাকিস্তানের সেটাই কিনতে পারবে না। সাধারণ অবস্থায় তাদের ওখানে এখন লোকে মানে ভিক্ষা চেয়ে কোনো রকমের দেশ চলছে। সুতরাং যুদ্ধ করবে তারা কি করে? করবেই না, করতেই পারে না। সুতরাং তাহলে কিছু তো করতে হবে। সেই কিছুটা হচ্ছে যুদ্ধ নিয়ে হুঙ্কার দেয়া। হুঙ্কার চলবে, আর চলবে গাল গল্প। যেমন দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন পার্লামেন্টে গিয়ে ঘটনার পরেই যে পাকিস্তানি সেনারা ভারতের 5টি যুদ্ধ বিমান আর কয়েকটা ড্রোন ধ্বংস করেছে। পার্লামেন্টে অমনি হাততালির ঝড়। পাকিস্তান কত বড় কাজ করেছে, পাকিস্তানের সেনা কত বড় কাজ করেছে। আর পাকিস্তানের সেনা, ওখানে তো পার্লামেন্টে হাততালি, কিন্তু পাকিস্তানের জনতা তারা বিশ্বাস করতে পারছে না যে পাকিস্তানের সেনাকে তো তারা চেনে, তারা তো 71-এর কথা তাদের মনে আছে। তারা বিশ্বাস করতে পারছে না যে পাকিস্তান এত বড় কাজ করতে পারে। কিন্তু পাকিস্তানের লোকে বিশ্বাস না করলেও আর একটা দেশ আছে, সেখানকার একটা বড় সংখ্যক লোক তারা বিশ্বাস করে। সে দেশের নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বাস করেছে। কাল তো শুনলাম গতদিন ওই 5টা বিমান, যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তানের সেনা, সেইটা নিয়ে বাংলাদেশে একবারে ফুর্তির ফোয়ারা ছুটে গেছে। যাকে যাক, সে কথা। তা পার্লামেন্টে তো হাততালির, পাকিস্তানের পার্লামেন্টে হাততালির ঝড় তো পড়লো। তারপরে সমস্যা বাঁধলো পরে কিরকম? পার্লামেন্টের বাইরে জিজ্ঞেস করা শুরু হলো, কোথায় আছে ধ্বংস হওয়া বিমানগুলো, কোন জায়গায় পড়েছে? আরে ধ্বংস হলে সেগুলো তো আর বিমান তো আর কর্পূর দিয়ে তৈরি হয় না যে একবারে উবে যাবে। সুতরাং কোথায় আছে সেসব বিমান ভেঙে পড়ে আছে। ছবি দিন, বিমানের ছবি নেই। তবে 2-3টে ধ্বংস হওয়ার ড্রোনের ছবি, ড্রোন দেখাতে পেরেছে। শরীফ সাহেব বললেন এই ড্রোন, এগুলো ড্রোন না, এগুলো হচ্ছে ওই ভারতের যুদ্ধ বিমান। তো সেই নিন ছবি, বিমানের নয় ড্রোনের ছবি দিয়ে বললেন, কিন্তু সেটাও জলে চলে গেল পরে। ভারত ততক্ষণে স্পষ্ট করে দিয়েছে যে যুদ্ধ বিমানের মতো দেখতে ওই যে জিনিসগুলো, যুদ্ধ বিমানের মতো দেখতে, যুদ্ধ বিমান নয়, বিমানের মতো দেখতে ওই জিনিসগুলো, ওগুলো আসলে বিমান নয়, ওগুলো হচ্ছে ড্রোন। এই ড্রোনগুলো পাকিস্তান ধ্বংস করেনি। এই ড্রোনগুলো হচ্ছে সুইসাইড ড্রোন, যেটাকে বাংলায় বলছে আত্মঘাতী ড্রোন। অপারেশন সিঁদুরে প্রথম ব্যবহার করা হলো ভারতে তৈরি এই একেবারে ভারতীয় নতুন ধরনের ড্রোন। কিরকম এগুলো? নতুন ধরনটা মানে কি? এই ড্রোনের নাম হচ্ছে স্কাই স্ট্রাইকার। বেঙ্গালুরের আলফা ডিজাইন নামের কোম্পানি ভারত সরকারের প্রতিরক্ষা বিভাগের জন্য নানা রকম জিনিস তৈরি করে, নানা রকম জিনিস। এই কোম্পানিটি ইসরায়েলের এলবিট সিকিউরিটি সিস্টেমস নামের একটি কোম্পানির সঙ্গে মিলে যৌথভাবে ডিজাইন করেছে ও তৈরি করেছে এই বিশেষ ধরনের ড্রোন। এরা যে শুধু উড়ে উড়ে ছবি তুলে বেড়ায়
তা নয়। এদের কাজ হলো টু লোকেট, অ্যাকোয়ার অ্যান্ড স্ট্রাইক অপারেটর designated targets with a warhead installed in the fuselage। এই তার মানেটা হচ্ছে এই ড্রোনের ফিউজলেজে রাখা যুদ্ধাস্ত্রের সাহায্যে অপারেটররা যেভাবে নির্ধারণ করে দিয়েছে লক্ষ্যবস্তুগুলিকে, সেই লক্ষ্যবস্তুগুলিকে শনাক্ত করবে, সেইগুলোর কাছে যাবে, সেইগুলোকে বুঝে যাবে এবং আঘাত করে বিনষ্ট করা হচ্ছে এই ড্রোনের কাজ। এর আঘাত করার পদ্ধতিটা আবার অন্যরকম। তারা বোমা ছুড়ে দেয় না, বোমা টোমা ছুড়ে দেয় না, তারা করে কি লক্ষ্যবস্তুর উপর ঝাঁপিয়ে পড়ে, বিস্ফোরণ ঘটায়। আর বিস্ফোরণে লক্ষ্যবস্তু যেমন ধ্বংস হয় তেমনি ড্রোনগুলোও ধ্বংস হয়ে যায়। এদের দেখতেও অনেকটা ওই বিমানের মতোই। আর এদের কাজ করার পদ্ধতি ওই যে সুইসাইড বোম্বার যারা আছে, শরীরে বোম বেঁধে গিয়ে সুইসাইড করে, লোকের মধ্যে শত্রুর মধ্যে পড়ে নিজেও মরে, শত্রুও মারে, ঠিক সেটাই হচ্ছে এদের কাজ। শেহবাজ শরীফ এইরকমই কয়েকটা ড্রোনের মৃত শরীর দেখে, তাদের ধ্বংসাবশেষ দেখে সেগুলোকে নিজেদের সেনার কাজ বলে গর্ব করেছেন আর ড্রোনগুলোকে করে দিয়েছেন রাফাল, MiG-29, এইরকম সব ব্যাপার। যারা এটা করেছেন কেন? দেশের লোকদের নিশ্চিন্ত করতে, দেশের লোকদের বোঝাতে যে আমরাও কম যাই না, আমরাও কম যাই না। দেশের লোক নিশ্চিন্ত হয়েছে কিনা সেটা অন্য কথা। তবে একটু আগে যেটা বলছিলাম, বাংলাদেশের বেশ কিছু মানুষ তারা কিন্তু বিস্ফোর আনন্দ পেয়েছেন। কি রকম দিয়েছে দেখলে ভারতকে কি রকম দিয়েছে। হ্যাঁ, এরা সব হচ্ছে কি বেঈমান, বেঈমান। মানে এদের কোনো ইমান নেই, ধর্ম নেই। এরা 1971 ভুলেছে, বাংলাদেশের জন্মকথা ভুলেছে, এখন এরা পাকিস্তানের দালালি করে যাচ্ছে। এই দালালি ওদের মৃত্যুর কারণ হবে, ওদের মরার কারণ হবে এই দালালি। তবু ওরা দালালি করবে, কারণ দালালি যাদের ধর্ম তারা তো দালালি ছাড়তে পারে না। সুতরাং আর কিছু বলবো না, ওরা কেন আনন্দ করছে বাংলাদেশের লোক। আগামী কয়েক বছর পর শুনুন, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এরকম ড্রোন বিপুল পরিমাণে, বিপুল, ভুল শোনেননি, আমি বললাম বিপুল পরিমাণে তৈরি করেছে ভারত। এবং আগামী কয়েক বছর এই ড্রোন বিক্রি করবে না ভারত। এবং এটাও জেনে রাখুন, এই ড্রোন বেশ কিছু এসে গেছে হাসিমারায়। হাসিমারায় এসেছে কার জন্যে? লক্ষ্যবস্তু কোথায়? বাংলাদেশ। যারা আনন্দ করছেন খুব, মনে রাখুন আপনাদের জন্যে ওই মারণ বান তৈরি হয়ে গেছে। যা বেড়েছেন আপনারা বাংলাদেশে, ইউনূস এবং তার চামচারা, তারা খুব তাড়াতাড়ি যোগ্য শাস্তি পাবেন এবং তাড়াতাড়ি যোগ্য শাস্তি পাওয়ার পর ওখান থেকে সরে যাবেন। আপনাদের জায়গা হবে জেলখানার মধ্যে, ক্ষমতায় আসবেন শেখ হাসিনা। জেনে নেবেন, ভারত দখল করবে না আপনাদের ওই ঢাকা। হয়তো রংপুর আর চট্টগ্রামে ছোটখাটো কিছু অপারেশন করতে পারে, সেগুলো হচ্ছে যেভাবে আপনারা আমেরিকার, আপনাদের ইউনূস আমেরিকার দালালি শুরু করে দিয়েছেন এবং মিয়ানমারের বিরুদ্ধে যেভাবে যাচ্ছেন, চীনও বসে রয়েছে। সুতরাং মরণ আপনাদের নিশ্চিত। তো এই হলো, এখন আপনারা এইবার কি বলে চালাবেন এই ড্রোনের অ্যাটাক, সেটা আপনারা ভাবুন। তো এই হলো ভারতের বিমান ধ্বংস করার পাকিস্তানি গল্প, আর গল্পের পেছনের গল্প। হ্যাঁ, পরিষ্কার করতে পারলাম আশা করি। এখনকার মতো এখানেই থামছি। প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন, দয়া করে কমেন্ট করুন এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।